দেখো, ভবেশ আর সুরেশ প্রতিদিন তোমাদের অশান্তি ঝামেলা গ্রামের লোকজনদের শুনতে ভালো লাগছে না। তাই আজকের পঞ্চায়েত ডাকা হয়েছে আর বলা হচ্ছে তোমরা তোমাদের বাবা মায়ের রাখা সমস্ত জায়গা জমি আজকেই সমান সমান ভাগ করে নেবে। তাহলেই তোমাদের মধ্যে আর হিংসা থাকবে না। তারপর ভবেশ ও সুরেশ সেখান থেকে চলে আসেন এবং প্রথমে তারা মাঠের যে জমি রয়েছে তা ভাগ করতে যান। অন্যদিকে ভবেশ হলো বড় ছেলে, খুব চালাক, এবং সুরেশ হলো ছোট ছেলে, সে সহজ সরল। দেখো সুরেশ, আমাদের তো মোট আবাদি জমি হচ্ছে 6 বিঘে। আমার পিছনে 3 বিঘে জমি আমি নিচ্ছি, আর তোমার সামনে যে বাকি 3 বিঘে জমি আছে কিন্তু দাদা, এই জমি তো চাষের উপযোগী নয়। তারপর তারা দুইজনে তাদের বাবা মায়ের শখের আমের বাগানকে ভাগ করতে যায়। দেখো সুরেশ, আমাদের তো আম বাগানে 5টি মাত্র গাছ। তাই বলছি, আমি নিচ্ছি 3টি, আর বাকি 2টি তুমি নাও। কারণ আমি বড় এবং আমার পরিবারও বড়, তাই। কিন্তু দাদা, আচ্ছা ঠিক আছে। সুরেশ দাদার কথা অমান্য না করতে পেরে রাজি হয়ে যান এবং তারপর তারা দুইজনে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তাদের বাড়ি ভাগ করার জন্য। দেখো সুরেশ, তুমি যখন ছোট ছিলে তখন আমিও আমার বাবা মিলে বহুদিন অন্যের জমিতে কাজ করে পয়সা জমিয়ে তারপরে এই বাড়িটি বানিয়েছিলাম। তাই বলছি সুরেশ, আজকে থেকে আমি এই বাড়িটি নিচ্ছি, আর তুমি আমাদের যে পুরনো ভিটেতে যে বাড়িটি রয়েছে তা আজকে থেকে তোমার। কিন্তু দাদা, আমাদের ওই পুরনো বাড়িতে তো বহুদিন ধরে কেউ থাকছে না, এবং আমরাও আর যাতায়াত করছি না ওই বাড়িতে। কি থাকার যোগ্য হবে বলে মনে হয়? কেন থাকার যোগ্য হবে না? আগে তো আমরাই থাকতাম ওই বাড়িতে। হ্যাঁ, তবে এখন কেউ থাকছে না বলে একটু নোংরা ও আগাছা হবে, তবে সেগুলোকে পরিষ্কার করলে ভালোভাবেই থাকা যাবে। তবে দাদা, আমি কি ওই পুরনো বাড়িতে থাকবো আর তুমি এই নতুন বাড়িতে থাকবে? হ্যাঁ ভাই, বললাম না যে এই বাড়িটি তৈরি করতে আমার পয়সা লেগেছে, তাই এই বাড়িটিতে আমি থাকব। হ্যাঁ, আরও একটি কথা, তুমি যেহেতু পুরনো বাড়িতে থাকবে সেজন্য তোমার বাড়িটি মেরামত করার জন্য কিছু পয়সা খরচ হবে। তাই আমার কাছে বাবা মায়ের জমানো কিছু পুরনো পয়সা রয়েছে, তা তুমি সমস্তটা রাখো। এই নাও। ঠিক আছে দাদা, আজ থেকেই আমি চলে যাচ্ছি আমাদের ওই পুরনো বাড়িতে। হ্যাঁ হ্যাঁ, যাও, দেরি করো না। যাক গিয়ে বিপদ কাটলো, আর চিন্তা রইল না। এদিকে সুরেশ কোনো রকম হিংসা না করে চলে যান। অন্যদিকে ভবেশ ভাইকে ঠকিয়ে নিজেকে চালাক ভাবতে থাকে। এদিকে সুরেশ নিজ স্ত্রী সুজাতাকে নিয়ে তাদের পুরনো বাড়ির দিকে রওনা দেন। তাড়াতাড়ি হাঁটো সুজাতা, বাড়িতে অনেক কাজ রয়েছে। এই দেখো সুজাতা, এটি আমাদের বাড়ি। ঝটপট তুমি আজকে থাকার মতো ঘরটিকে ঝাড় দিয়ে পরিষ্কার করো। ততক্ষণে আমি একটু বাইরে গিয়ে খাবারের বন্দোবস্ত করতে পারছি কিনা দেখি। আচ্ছা ঠিক আছে, তবে আপনি একটু তাড়াতাড়ি বাড়ি আসবার চেষ্টা করবেন, কারণ এই পুরনো বাড়িতে আমার একাই থাকতে আমার ভয় করবে। ঠিক আছে, ও তুমি চিন্তা করবে না, আমি যাব এবং খাবার পেলেই তাড়াতাড়ি চলে আসব। তারপর সুরেশ সুজাতাকে বলার পর দাদার দেওয়া পুরনো পয়সা নিয়ে গ্রামের পাশেই হাটে যান। এদিকে সুজাতা স্বামীর কথা মতো ঝটপট পরিষ্কার করে তার অপেক্ষায় বসে থাকেন। কিরে সুরেশ, তুমি এবেলা? হ্যাঁ গো সুবলদা, আমি এবেলা আসছি। আমাকে তুমি তাড়াতাড়ি করে কিছু খাবার দাও তো, আমার বড্ড তাড়া আছে।
আর এই নাও তোমার পয়সা। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, দাঁড়াও। আর তুমি আমাকে কি পয়সা দিচ্ছ? এত বহু পুরনো তামার মুদ্রা যা এখন অপ্রচলিত, এখন আর এসব চলে না। কি বলছো সুবলদা? এই পয়সা চলবে না? তবে কি আমার এই পয়সাগুলো অচল? আমি তাহলে খাবার নিব কি করে? না ভাই, দিতে পারবো না। আমি তো আর জিনিস ফেরিতে আনেনি, তুমি আসতে পারো। সুবল দোকানদারের কাছ থেকে এই শুনে সুরেশ হাটের প্রায় সব দোকানে যান, কিন্তু তার সেই পুরনো তামার পয়সা নিতে চাইল না কেউ। তাই সুরেশ মনে কষ্ট নিয়ে বাড়ির দিকে রওনা দিলেন। অন্যদিকে ভবেশ ছোট ভাই সুরেশকে ঠগিয়ে স্ত্রী মালতীর সঙ্গে বাড়িতে সুরেশকে নিয়ে উপহাস করছিলেন। মালতী, বুদ্ধিটা কেমন কাজে লাগলো? হ্যাঁ, আপনার যা বুদ্ধি, আজ পর্যন্ত কেউ আপনাকে সামান্যটুকু ফাঁকি দিতে পারেনি, এবং কি আমিও পারিনি। কি বলছো মালতী? যাজ্ঞে ওগুলো ছাড়ো। দেখো তো, সুরেশ ছেলেটা এতটাই সহজ সরল ও বোকা যে আমি যেভাবে ভাগ করে দিলাম সেইভাবেই রাজি হয়ে গেল। কোনো অভিযোগ করলো না। অভিযোগ করলো না তো ভালোই হলো, আমাদের কোনো ঝামেলা থাকলো না, বরঞ্চ পুরো রাস্তাটাই পরিষ্কার হয়ে গেল। হ্যাঁ, আরও একটি কথা, তুমি যে সুরেশকে সেই পুরনো দিনের এক গুচ্ছ তামার পয়সা দিলে, আমি সেগুলোকে আমার শ্বশুর শাশুড়ি এবং কি তোমার বাবা মায়ের ঘর ঝাড় দেওয়ার সময় পেয়েছিলাম। তুমি সেগুলো দিয়েই তাকে মানিয়ে দিলে। হ্যাঁ গো, হ্যাঁ, আমিও ভাবতে পারিনি যে সে এত সহজেই মেনে যাবে। যাগ্গে যা হয়েছে আমাদের ভালোই হয়েছে, এত হাসো না তো। যাও তাড়াতাড়ি হাত পা ধুয়ে আসো, আমি ততক্ষণে খাবার নিয়ে আসি। আজকে তোমার জন্য তোমার প্রিয় খাবার পোস্ত দিয়ে ইলিশ মাছের ঝোল করেছি। তাহলে তো আমার আর দেরি করা যাবে না গিন্নি, আমি এখনই যাচ্ছি আর হাত পা পরিষ্কার করে এখনই আসছি। হ্যাঁ, যাও। অপরদিকে মালতী সুরেশকে খালি হাতে দেখে বললেন, কয় গো, আপনার হাতে তো কিছুই দেখতে পাচ্ছি না। আপনি কি হাটে যাননি? মাঝ রাস্তা থেকেই বাড়ি ফিরে আসলেন নাকি? না না সুজাতা, আমি মাঝ রাস্তা থেকে ফিরে আসিনি, আমি হাটেই গিয়েছিলাম, কিন্তু আমি খাবার নিয়ে আসতে পারিনি। আমায় ঠকিয়েছে গিন্নি, আমায় ঠকিয়েছে গিন্নি। তোমায় আবার হাটে কে ঠকালো? হাটে ঠকায়নি গিন্নি, আমায় আমাদের আপনজনেই ঠকিয়েছে। আমাদের আপনজন ঠকিয়েছে? তা কিভাবে? তি ঠকিয়েছে? আমার দাদা ও বৌদি আমাদের বোকা বানিয়েছে। আমায় পুরনো যুগের কিছু পয়সা দিয়েছিলেন আমাদের এই ঘরটিকে সারানোর জন্য, আর তিনি নতুন বাড়িটি নিয়েছিলেন। সেখান থেকে একটা পয়সা নিয়ে আমি হাটে যাই, আর সেখানকার সব বিক্রেতারা তামা বলে পয়সাটিকে নিতে চায়নি, তাই আমি খাবার আনতে পারিনি গিন্নি। কি বলছেন আপনি? আর নেওয়ার সময় দেখেননি তারা আপনাকে সহজ সরল ভেবে বোকা বানিয়েছে? হ্যাঁ গিন্নি, আমায় বোকা বানিয়েছে। আমি ভাবতে পারিনি তারা আমার সঙ্গে এই রকম ব্যবহার করবে। আমি দাদা বলে বিশ্বাস করেছিলাম তাকে। এখন তাহলে আমরা কিভাবে সংসার চালাবো? হ্যাঁ গিন্নি, সংসার চালানো খুবই সমস্যা হবে। আমাদের কাছে তো আর কোনো পয়সাও নেই যে খাবার নিয়ে আসব। এইসব কথা জানার পর সুরেশ ও তার স্ত্রী সুজাতা মাথায় দুইজনেই হাত দিয়ে বসে পড়েন আর চিন্তা করতে থাকেন কি করা যায়। চিন্তা করতে করতেই তারা দুইজনেই খাবার না খেয়ে সারা রাত কাটিয়ে দেন। পরের দিন সকালবেলা সুরেশ স্ত্রী সুজাতার কথা মতো কাজের সন্ধানে যান। এদিকে সুরেশও পরিবারের কথা মাথায় রেখে তার কথায় এক পায়ে রাজি হয়ে যান এবং ভাগ্যকর্মে সুরেশ এক জমিদারের জমিতে কাজ করার জন্য কাজও পেয়ে যান।
সারাদিন জমিতে কাজ করার পর সুরেশ জমিদারের কাছ থেকে দিন মজুরি নিয়ে বাড়ি ফিরেন সন্ধ্যাবেলা। এভাবেই কয়েক মাস সুরেশও তার স্ত্রী সুজাতা দিন কাটে খুব কষ্টে। অপরদিকে তার দাদা ভবেশও তার স্ত্রী মালতী দুইজনে মিলেই বিলাসবহুল জীবনযাপন কাটাচ্ছিলেন। অন্যদিকে সুরেশ যা আয় করেন সে দিয়ে তাদের কোনো মতো একবেলা খাবার জুটে। একদিন সুরেশ প্রতিদিনের মতো কাজে রওনা দেন। সেদিন সুজাতা তাদের যে পুরনো পয়সার পুঁটলি ছিল সেটিকে নিয়ে ঘরের মেঝেতে ঢালেন এবং তা দেখে সুজাতা অবাক হয়ে থাকেন। কিছুক্ষণ অবাক হয়ে হাসতে লাগলেন এবং সে নিজে থেকে বলতে লাগলেন যে এটি তো তামার পয়সা নয়, মনে হয় সোনার মোহর। যাকে আমাদের আর মনে হয় কষ্ট করতে হবে না। এরপর সুজাতা পুঁটলি থেকে পাওয়া মূল্যবান জিনিসটিকে ভালো জায়গায় লুকিয়ে রেখে সুরেশের অপেক্ষায় থাকেন। আসলেন আপনি? আপনারই অপেক্ষায় ছিলাম এতক্ষণ। কি হয়েছে গিন্নি? আজ থেকে আমাদের আর না খেয়ে থাকতে হবে না, কারণ আজকে আপনি যখন কাজে গিয়েছিলেন তখন আমি আমাদের সেই পুরনো পয়সাগুলোকে দেখার জন্য বের করেছিলাম, আর সেখানে তামার পয়সার সঙ্গে কয়েকটি সোনার মোহর ছিল। তা দেখে আমি অবাক হয়ে পড়ি আর চিন্তা করতে থাকি যে আমাদের কাছে মূল্যবান জিনিস থাকা সত্ত্বেও আমরা কেন কষ্ট করছি। সত্যি বলছো গিন্নি? মিথ্যা কথা বলছো না তো? এইরকম পরিস্থিতিতে মিথ্যা কথা বলা কিন্তু ঠিক না গিন্নি। না গো না, মিথ্যা বলতে যাব কেন? একদম সত্যি বলছি। হ্যাঁ, আরেকটি কথা বলছি, এই সোনার মোহরের কথা যেন কাউকে বলো না। প্রথম দিকে সুরেশ বিশ্বাস না করলেও পরে নিজ চোখে দেখে বিশ্বাস করেন। তারপর তারা একটি একটি করে মোহর ভাঙিয়ে বহু টাকার মালিক হয়ে যান এবং সুরেশ এখন নিজেই কয়েকশো বিঘে জমির মালিক ও বড় একটি পাকা বাড়ি নির্মাণ করেন। তাদের জীবন এখন সুখের। Hey everyone, like, comment, and subscribe to Chili Tunes for more fun videos. Don't forget to subscribe!